দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাবনা অনেক। 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহৎ কনজিউমার দেশ হবে বলে আশা প্রকাশ করেছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 12তম জাতীয় এসএমই পণ্য মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা রপ্তানি খাতে যুক্ত হতে পারবে। তবে ঋণ পাওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের অনেক চ্যালেঞ্জ পেতে হয় বলে অভিযোগ তোলেন তিনি। আরও বলেন, সরকারের কাছে সেবা নিতে এসে দুর্নীতির শিকার হলে সেখানে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে নিবন্ধনের বিষয়ে ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তার কথা বলেন বিডা চেয়ারম্যান। 2030 সালের মধ্যে আমরা পৃথিবীর 8ম বৃহৎ কনজিউমার মার্কেট হব। যুক্তরাজ্য, যেটা নিয়ে আমরা ছোটবেলা থেকে পড়ালেখা করে এসেছি, আমরা ব্রিটিশ এম্পায়ারের অংশ ছিলাম এক সময়, সেই যুক্তরাজ্যের যে দেশীয় মার্কেট, লোকাল মার্কেট, সেই মার্কেটের চেয়ে আমাদের বাংলাদেশের লোকাল মার্কেট বড় হবে 2030 সালের মধ্যে। দর্শক, এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাই আমাদের আজকে আলোচনার বিষয়ে সুদ হার ও করের চাপ চ্যালেঞ্জে ব্যবসায়ীরা। এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন অতিথি আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন। প্রথমজন জনাব ফজলে শামীম এহসান, নির্বাহী সভাপতি বিকেএমই, এবং আরেকজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ এবং গবেষণা পরিচালক BIS। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। প্রথমে যেতে চাই জনাব শামীম, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনাদের মধ্য থেকে প্রায় সম্প্রতি অভিযোগ করা হচ্ছে যে সুদ হার এবং করের চাপে আসলে আপনারা একটি নাজেহাল অবস্থার মধ্যে রয়েছেন বা বেকায়দার মধ্যে রয়েছেন কিংবা ব্যবসায়িক নানান চাপের মধ্যে রয়েছেন। যদি বলতেন যে আসলে সুদ হার এবং এই করের চাপে আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে সুদ হার তো একটু খুবই একটা ভাইটাল ইস্যু, কারণ আমরা আসলে দুইভাবে ক্ষতিগ্রস্ত হই। প্রথমত হলো যে সুদের হার যদি বেশি থাকে তাহলে আমাদের কস্ট অফ ফান্ড অনেক বেড়ে যায়, এবং সেই কারণে আসলে আমাদের রপ্তানি যে সক্ষমতা আমরা সেটাও হারাই। আবার আমাদের যেই প্রোডাক্টগুলো আমাদের আমদানি নির্ভর প্রোডাক্টের সাথে কম্পিটিশন করতে হয়, আমদানি কৃত পণ্যের সাথে, সেখানে আমরা সক্ষমতা হারাই। ফলে কস্ট অফ ডুইং বিজনেস বাড়লে আসলে আমাদের তখন ইন্ডাস্ট্রিগুলা আস্তে আস্তে লসের দিকে যায়, একসময় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। যেমন আপনার বর্তমানে আমি যদি বলি, আমাদের টেক্সটাইলে আমরা কোনোভাবেই কম্পিটিটিভ না, কারণ 14% 15% ইন্টারেস্ট দিয়ে আমাদের পক্ষে আসলে কখনোই ভারত বা চায়না বা ভিয়েতনামের সাথে কম্পিটিশন করে টিকে থাকা সম্ভব না। কারণ আমরা যা ইনকাম করতেছি তার থেকে ব্যাংকে আমাদেরকে বেশি প্রফিট দিতে হচ্ছে। ফলে এটি একটি খুবই চ্যালেঞ্জের বিষয়। আর আপনি দ্বিতীয় যে বিষয়টি বললেন যে আমাদের করের হার তো পরের কথা, কিন্তু করের যে অব্যবস্থাপনা, যে অন্যায় ব্যবস্থাপনা, আমরা আসলে অব্যবস্থাপনা থেকে এটা অন্যায় ব্যবস্থাপনা বলি। যেমন আমাদের ব্যবসায়ীদের এক একজনের প্রকৃত কর হার গিয়ে পড়তেছে 56%, 60%, ইভেন 70% পর্যন্ত কর নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মুখে বলতেছেন আপনি 12, 14, 15, 20 হোয়াট এভার বলতেছেন, কিন্তু কর কর্মকর্তারা তারা আসলে তো কাজ করে করটা আদায় করে না, AITর মাধ্যমে, অ্যাডভান্স ট্যাক্সের মাধ্যমে আদায় করতেছেন। এটি একটা আমি বলি যে একটা দোকানে আপনি 100 টাকা দিলেন, জিনিসের দাম 60 টাকা, দোকানদার বললো ভাই 40 টাকা ফেরত দিব না, কারণ আপনাদের আমাকে 100 টাকা নোট দিচ্ছেন। জাস্ট এই রিক্সাওয়ালাদের মতো একটা সিস্টেম করে রাখছে। আমি রিক্সাওয়ালা বলতে দুঃখিত, ওইভাবে না, যে একটা 10 টাকা নোট দিলে ভাই ভাঙতি নাই, ফেরত দিব না, ঠিক এরকম একটা ব্যবহার এখন বাংলাদেশের কর আইনের, রাষ্ট্রীয়ভাবে কর আইনের এরকম একটা ব্যবহার, যে আপনি AIT হিসেবে যদি 100 টাকা দিয়ে থাকেন, আপনার ট্যাক্স যদি হয় 60 টাকা, 40 টাকা তারা ফেরত দেয় না। যদি বলে অ্যাডজাস্ট করেন, অ্যাডজাস্ট করবে না। যদি বলে যে আপনারই যে অন্য আরেকটা কর আমার কাছে পাওনা আছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টেরই, সেটার সাথে অ্যাডজাস্ট করেন, বলেন তাও করবো না, ওই টাকাটা আপনি আমাকে ক্যাশ দেন, এই টাকাটা কি হবে, এই টাকাটা কি হবে জানি না, আপনি আমাকে বেশি দিচ্ছেন কেন। সো এই যে করের একটা অব্যবস্থাপনা বা অন্যায় ব্যবস্থাপনা, ফলে আমাদের ব্যবসায়িক সক্ষমতা, আমি নিজে বলি আমার ইনকাম ট্যাক্স গত বছর এস ট্যাক্স, আমি সারচার্জ সবকিছু বাদ দিলে 56% ট্যাক্স দিছি। দুনিয়ার কোন দেশে
কোন উন্নত দেশে 56% ট্যাক্স দিতে হবে? এবার আপনি আমাকে বলেন আমার ব্যবসার সক্ষমতা থাকবে কেমনে? 56% ট্যাক্স দিয়ে বাংলাদেশে ব্যবসা করা যাবে, বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাইরের সাথে আমি এই প্রফিটটা আনতে পারবো? তাহলে আমরা আমাদের সক্ষমতা হারাচ্ছি। আমি শিওর মাহফুজ ভাই আর ভালো বলতে পারবেন। জনাব মাহফুজ কবির, আপনি যদি এই বিষয়ে যুক্ত করতেন, এই যে ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে করের চাপ এবং সুদহারের যে বাড়তি চাপ, তাতে আসলে তারা অনেকটা ব্যবসায়িকভাবে নানান চ্যালেঞ্জের মধ্যে পড়ে আছেন, এই বিষয়ে যদি আপনার অবজারভেশন জানাতেন। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের দেশে আসলে যেটা সবচেয়ে বড় একটা সীমাবদ্ধতা বলবো যে করের ক্ষেত্রে, সেটা হলো যে আমাদের দেশে অপটিমাল ট্যাক্স কতটুকু হবে সেটা আমরা জানি না। মানে ঠিক কতটুকু ট্যাক্স হলে ব্যবসাটা ভালো চলবে এবং ব্যবসায়ীরা কমফোর্ট জোনে থাকবেন, তো সেই হারটা কিন্তু আমরা নির্ধারণ করিনি। আমরা কিন্তু মুখে মুখে এটা করের হার নির্ধারণ করে দিয়েছি এবং সেইভাবে চলছে। আর আরেকটা বিষয় হলো যে আমাদের কর আইনের মধ্যে যেটা আছে সে প্রয়োগটা হচ্ছে না খুব দুঃখজনক ভাবে। যে এই প্রয়োগটা যদি ঠিক সেইভাবে হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এত আপত্তি বা এত রকমের যে এটা অস্বস্তিকর যে এক ধরনের যে একটা প্রকাশ যেটা হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে থেকে আসছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে, তো সেটা তারা কিন্তু বলতেন না যে ঠিক আছে আইনে যেরকম আছে সেইভাবে যেন ওই বাস্তবায়নটা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে আইন একরকম, বাস্তবায়ন হচ্ছে কি আর এক রকম। এবং আর এক রকমটা যদি ঠিক ব্যবসায় স্বার্থে যেত, অন্তত যদি তাদেরকে ছাড় দেওয়া হতো যে না, ঠিক আছে যিনি ব্যবসা ভালো করছেন তারা খুব সিনসিয়ারলি তারা দেশের এক্সপোর্ট করে ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন, তারা ইনভেস্ট করছেন, এমপ্লয়মেন্ট জেনারেট করছেন, প্রবৃত্তিতে অবদান রাখছেন, তো এইটা চিন্তা করেও যদি কিছুটা অন্তত ছাড়ের ব্যবস্থা করা যেত, তাহলে হতো তো উল্টাটা হচ্ছে আসলে। ঠিক ছাড় তো দূরের কথা, আসলে তারা এমনিতেই বিভিন্ন রকমের সমস্যায় পেরেশান। মানে একদিকে যে ইউটিলিটির প্রবলেম, মানে সেখানে গ্যাসের সমস্যা, গ্যাসের প্রেশারটা থাকে না, এবং কিছুটা উন্নতি হয়েছে ইদানিং, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অনেক কারখানায় কিন্তু এখন এলপিজির ব্যবহার হচ্ছে। মানে এই ন্যাশনাল গ্রিড থেকে যেটা আসছে, পাইপলাইন থেকে যেটা আসছে, সেটার উপর আসলে ওনারা নির্ভর করতে পারছেন না। ইলেকট্রিসিটি ডেডিকেটেড ওই পাওয়ার সাপ্লাইটা কম, অন্যদিকে যে ব্যবসার অন্যান্য অনেক খরচ আছে, এর মধ্যে আবার এই যে ঋণের সুদের হার সেটা কিন্তু একেবারেই কমছে না। মানে এই এত উচ্চ সুদের হারে তো আসলে এই এসএমই গুলো প্লাস এই যে যারা মানে রপ্তানিকারক বা অন্যান্য ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে, লার্জ ম্যানুফ্যাকচারিং, তাদের জন্য তো জিনিসটা খুবই কষ্টকর। তার কারণ ওই প্রফিটে তো হচ্ছে না। তো প্রফিটটা না হলে তাহলে এই ইন্টারেস্ট দিয়ে, মানে এত ইন্টারেস্ট রেটেতে তারা আসলে লোন নেবেন কিভাবে? তো এই সব মিলিয়ে খরচ এত বেশি, এবং তার উপরে যে এই যে করের ক্ষেত্রে যে সমস্ত অভিযোগগুলো শোনা যাচ্ছে, তো সব মিলিয়ে আসলে আমি মনে করি যে এতে বিনিয়োগ কম, এবং বিনিয়োগকারীরাও কিন্তু খুব একটা আস্থা পাচ্ছেন না বা মনে করতে পারছেন না যে যতটুকু তাদের প্রফিট হবে বা ব্যবসা আসলে টিকিয়ে রাখা যাবে কিনা। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি, এবং এখন নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছেন। এরপরে যদি কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো তারা নতুন করে বিনিয়োগ করবেন। জনাব শামীম হোসেন, আপনার কাছে আবার আসতে চাই। যে বিষয়টি আমরা শুনলাম যে গত বৃহস্পতিবার বিডার আয়োজনে একটি আলোচনা সভা হয়েছে, এবং সেখানে আসলে ব্যবসায়ীদের পক্ষ থেকে একজন ব্যবসায়ী আমরা বলতে শুনেছি, যে যেটি গণমাধ্যমে এসেছে, যে তিনি বলছেন যে কর সন্ত্রাস থেকে মুক্তি চান। এই বিষয়টি যদি একটু বলতেন যে আসলে কর সন্ত্রাস বলতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন বা কেন বলছেন? না, এটা নাসিম ভাই বলেছেন, নাসিম ভাই হয়তো ব্যাখ্যাটা ভালো দিতে পারবেন। বাট আমি যেটা বললাম যে আপনাকে, যে কর সন্ত্রাস বলতে যে এই একটা সন্ত্রাসী কার্যক্রম, যে আপনি আমার থেকে জোর করে টাকা নিয়ে যাবেন, আপনি আইনের মধ্যে পরে কি পরে, এটা পরের কথা, সে লজিক্যাল না। এইটা কোনো সভ্য দেশের আইনও হতে পারে না যে আপনি আমার থেকে টাকা বেশি নিয়ে যাবেন জোর করে, টাকা নিয়েছেন ফেরত দিব না, কেন দিবেন না, আমার ইচ্ছা। এটা একটা সন্ত্রাস না? যে আপনার ক্ষমতা দিয়ে আপনি সবসময় পিস্তলটাকে আপনার হাইজ্যাক করতে হবে না, আপনার ক্ষমতা আছে, ক্ষমতা দেখে বলেন যে আপনি আমাকে টাকা দিচ্ছেন 2 কোটি টাকা বেশি, ইচ্ছা হয়েছে আমি দিব না আপনাকে ফেরত। সো এই যে ফেরত দিবেন না, এইটা একটা সন্ত্রাস। আপনি আমার এখানে এসে বলতেছেন যে অ্যাজ অ্যাকচুয়াল যে এক্সপেন্স হয়েছে, আপনি বলতেছেন যে আমি গ্র্যান্ড করবো না। ভাই কেন গ্র্যান্ড করবেন না? আমার প্রমাণপত্র আছে, সবকিছু আছে, না আমার ইচ্ছা আমি গ্র্যান্ড করবো না। সেই সন্ত্রাস। আপনি যে ক্ষমতার অপব্যবহার করতেছেন বা একটা অন্যায় আইন বানায় রাখছেন, এগুলোই তো সন্ত্রাস। এই মানে আমি তো জিম্মি। আপনি যদি যৌক্তিক কোনো কিছু দিতেন, যেটা মাহফুজ ভাই বললো, যদি আইনটা যদি ব্যাখ্যাটা সুন্দর মতন হতো এবং সেটা যদি বাস্তবসম্মত এবং সামাজিক ন্যায় বিচারের নিরিখে যদি সেটা নাকি ওই নিরিখে যদি এটা উন্নত হইতো, তাহলে আমাদের কোনো সমস্যা হতো না। কিন্তু সমস্যা রয়ে গেছে কি, যে আপনি যা ইচ্ছা তা করতেছেন, আপনার যখন যা ইচ্ছা আপনি সেরকম একটা আইন করতেছেন। আপনার ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টের উপরে এআইটি,
এইটা আপনাদেরকে করের জন্য একটা কমিটি করে দেওয়া আছে, ওনারা হয়তো রিপোর্ট দিবেন। ওইটার একজন আমাকে বলতেছিলেন যে ম্যানুফ্যাকচারিং এর ম্যানুফ্যাকচারার্স গুডস এক্সপোর্টের উপরে এআইটি দুনিয়ার কোথাও নাই। আমি প্রফিট করবো কি করবো না, বিকজ এক্সপোর্ট একটা কমপ্লিকেটেড একটা ইস্যু, প্লাস ম্যানুফ্যাকচার ইস্যু, আমি পণ্য রপ্তানি করতেছি, সেখানে আপনি আমার উপরে এআইটি দিয়ে রাখছেন, এটা এক ধরনের কর সন্ত্রাস। আবার সেই আইটি বেশি নিয়ে গেলে ফেরত দিবেন না, এটা আরো বড় ডাকাতি। সন্ত্রাস তো ধরেন নাসিম ভাই হয়তো একটু ভালো বলছে, আমি তো বলি এটা ডাকাতি, যে জোর করে টাকা আমার থেকে নিয়ে যাবেন, ফেরত দিবেন না। আমি শিওর যে আপনার মানে যেসব বুঝতে পারছেন যে কিভাবে তারা সন্ত্রাসটা করছে আমাদের সাথে। যারা মাহফুজ, আপনি কি বিষয়ে যুক্ত করতে চান কিছু, মানে এই যে সন্ত্রাসের কথাটা বলা হচ্ছে? না, আসলে হয়তো এইভাবে যখন বলা হচ্ছে তার মানে হলো যে ওনারা মানে খুবই একটা নাজেহাল অবস্থার মধ্যে আছেন বলে হয়তো এই কথাগুলো আসছে। কথা হয়তো ওইভাবে যারা বলছেন না, যারা বলছেন তারা তো বলেই ফেলছেন, যারা বলছেন না তাদের মনের ভিতরে তো আর হয়তো অনেক বেশি কষ্ট আছে। তো এটা সত্যি কথা এবং এটা খুব সিরিয়াস নেওয়া উচিত। মানে এটাকে কথার কথা বলে আসলে যদি আমরা পাশ কাটিয়ে রেখে দিই তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হবে না। মূল বিষয়টা হচ্ছে যে ট্যাক্সেশনের ক্ষেত্রে কতগুলো বেসিক প্রিন্সিপাল আছে, এর মধ্যে অ্যাবিলিটি টু পে প্রিন্সিপাল, মানে যার যতটুকু সক্ষমতা আছে সেই অনুযায়ী দিবেন, আর হচ্ছে যে সোশ্যাল জাস্টিসের যে প্রিন্সিপাল। তো এইগুলা কি আমরা আসলে অ্যাপ্লাই করছি কিনা? এখন মানুষের মনের মধ্যে যদি এত ক্ষোভ থাকে এই কর নিয়ে, তার মানে হলো যে আসলে ঠিক করের যে এই হার যেগুলো আছে বা যে কর আদায়ের যে পদ্ধতিগুলো আছে সেগুলোর মধ্যে নিশ্চয়ই বড় রকমের সমস্যা রয়েছে। তো সেগুলাকে সঠিকভাবে আসলে পর্যালোচনা করা উচিত এবং আইনের ক্ষেত্রে যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে আসলে বড় রকমের সমস্যা তৈরি করছে এবং এই যে যেহেতু আমাদের যে সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো আছে তাদের নেতৃত্বের দিক থেকে এই কথাগুলো সরাসরি ভাবে আসছে, তো এইগুলো কিন্তু আমরা কখনো দেখিনি অতীতে। সবসময় আমাদের ব্যবসায়ীরা কিন্তু সরকারকে সহযোগিতাই করেছেন এবং তারা কিন্তু এইভাবে আসলে কর নিয়ে কখনো কথা বলেননি। তাই মনে করি কি যে আসলে এই ক্ষোভটা বেশি দিন চললে কিন্তু আসলে ব্যবসা বাণিজ্যের বড় ক্ষতি হবে, ব্যবসায়ীরা হতোদ্যম হয়ে পড়বেন এবং আসলে দেশের অর্থনীতি কিন্তু মারাত্মক চ্যালেঞ্জের মধ্যে পড়বে। তো সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করা উচিত এবং করলে সেটা এই মুহূর্তে যেহেতু একটা বিনিয়োগের ক্ষেত্রে খরা রয়েছে, তো বিনিয়োগটা সেভাবে আসছে না এবং অর্থনীতির তো সেভাবে গতি পাচ্ছে না কোনো কাজকর্মের। তো এই কারণেই আমি মনে করি যে খুব দ্রুত আসলে ব্যবসায়ীদের সঙ্গে বসে এই যে সমস্যাগুলো আছে, যে এই এআরটির যে অ্যাডজাস্টমেন্ট এবং একই সঙ্গে যে আমাদের রেট, এগুলো নিয়ে খুব সিরিয়াসলি আমার মনে হয় স্টাডি করে এটাকে অ্যাড্রেস করা উচিত। বা ইমিডিয়েট যে প্রবলেমটা এআইটির যে অ্যাড্রেস করা, মানে এই পরে অ্যাডজাস্টমেন্টটা করা, এই জিনিসটা আমি মনে করি যে ইমিডিয়েটলি করা যায়, তারপরে বাকি কাজগুলো আমাদের করতে হবে, যাতে করে এই যে যাদের অ্যাবিলিটি টু পে যতটুকু আছে এবং সোশ্যাল জাস্টিসের নিরিখে যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু এই পুরো ট্যাক্স সিস্টেমটা সাস্টেনেবল হবে না, এটা আসলে দেশের জন্য মঙ্গলজনক হবে না। জনাব জনাব ফজলে ইসলাম স্যার, আপনাদের ওই আলোচনায় বক্তারা আরো বলেছেন, বিশেষ করে ব্যবসায়ীরা বলেছেন যে লাভ করুক বা লোকসান করুক সব অবস্থায় কর দিতে হচ্ছে। এমনও ঘটেছে যে লোকসান বেশি আবার করও দিতে হচ্ছে বেশি, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। আচ্ছা, আমি এটা ব্যাখ্যা করি, তার আগে আমি একটা জিনিস বলে নিই যে একটা ভুল একটা হয়তো মেসেজ যেতে পারে যে ব্যবসায়ীরা আগে এতদিন বলে নাই, পরিস্থিতি কি এখন খারাপ হয়ে গেল? না, আমরা আসলে এখন খুব বেশি বলছি, তার কারণটা হলো যে আমরা এখন যে চেয়ারম্যানকে পেয়েছি উনি বাস্তবসম্মত মানুষ, উনি সৎ মানুষ এবং উনি কাজ করতে চান। এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন ওনার সাথে কথা বলা যেত না এবং উনি নিজেকে সব জানতা সংসারের উপরে মনে করতেন, উনি সব বুঝেন আমরা কিছু বুঝি না। ফলে আমরা এখন বলতেছি বিকজ এখন যে চেয়ারম্যান মহোদয় আছেন আব্দুর রহমান সাহেব, উনি আসলে খুব লজিক্যাল মানুষ এবং ওনার সাথে কথা বলা যায়। আসলে আমাদের দাবিগুলো এখন বেশি করে আসার এটা একটা বড় কারণ, কারণ সবসময় ভালো মানুষ থাকবে না, পরে আবার যদি এরকম সব জানতা কেউ চলে আসে তখন তো আবার আর এই সংকট থেকে বের হওয়ার আর কোনো উপায় থাকবে না। ফলে ওইটা একটি কারণ। আর আপনি যে প্রশ্নটা করলেন এই যে আমাদের যে যে করের মানে যে করের যে সিস্টেমটা, রাইট, আপনি তো এইটাই করলেন যে আমাদের যে করের যে ব্যবস্থাপনাটা সেইটাতে আসলে আমাদের একটা আমূল পরিবর্তন দরকার। কারণ যদি এই পলিসিগুলো আমরা যদি এখন কারেকশন করে না আনতে পারি তাহলে ভবিষ্যতে দেখা যাবে কি এটার উপরে অন্যায়ভাবে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, যে আমাদের বছর শেষে যে আমরা যখন নাকি ট্যাক্স দিতে যাই তখন সেটাকে আসলে মানুষের একটা ইয়ের উপর নির্ভর করে, অনেকটা কি জানি বলে মানে ইচ্ছা অনিচ্ছার উপরে। সো সেইটা ইচ্ছা অনিচ্ছার উপরে যখন নির্ভর করে তখন কিন্তু দুপক্ষ থেকে একটা মানে দুর্নীতির একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। ফলে আমরা এই জিনিসগুলোকে আরো বেশি স্বচ্ছ উপায় দেখতে চাচ্ছি। আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল যে আপনারা বলছিলেন যে লোকসান হলেও কর দিতে হয়, লাভ হলেও দিতে হয়, সেই বিষয়টা এটাই আসলে স্বচ্ছতার জায়গাতে। যেমন আপনার আমাদের এখানে আইন আছে যে আপনার
গত বছর প্রফিট করছেন মানে এই বছর লস করতে পারবেন না, এরকম একটা মোটামুটি একটা গাইডলাইনের মতো দেওয়া থাকে আর কি। তো ফলে যদি এই বছর আমরা লোকসানও করি তাও সরকার সেটা মানতে চায় না, বলে যে না আপনার এটা লোকসান আপনি দেখাতে পারবেন না। প্রথমত একটি কথা থাকে, তারপরে বলা যায় আপনার যে অ্যাসেট সারচার্জ বা আপনার যে সম্পত্তি রয়ে গেছে সেটার উপর আপনি তখন একটা করের একটা অংশ আপনি দিতে হবে, ফলে আপনাকে একটা লাভ দেখাতেই হবে, আপনি লোকসান দেখাতে পারবেন না। তারপরে যে কথাটা আমি বলছিলাম যে আমাদের থেকে এইটি নিয়ে যাওয়া হয়, বিভিন্ন ভাবে এইটি নিয়ে যাওয়া হয়, বছর শেষে দেখা গেল আমার 2 কোটি টাকা লস হয়েছে, কিন্তু আমি যেটা বললাম যে এইটি দিয়ে আপনি আমার কাছ থেকে 60 লাখ টাকা নিয়ে গেছেন, এখন আপনি বলবেন যে না আমি এটা ফেরত দিব না, এই কর আমি নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, ফলে আমার লাভ হোক আর লোকসান হোক আপনি আমার থেকে কর নিয়েই যাবেন আর কি। এটা বর্তমান সিস্টেম। আরেকটি বিষয় তো জনাব শামীম হয়েছে যে ইতিমধ্যে এনবিআর তো সংস্কার হয়েছে, যেমন বন্ড অটোমেশন হয়েছে, এসএস কোডের যে একটি খারাপ অবস্থা ছিল সেখান থেকেও ব্যবসায়ীরা কিছুটা হলো স্বস্তি পেয়েছে। যদি বলতেন যে এখন অগ্রিম কর এবং উচ্চ কর মুক্তি দরকার, এই দাবিটা এখন আপনাদের পক্ষ থেকে করা হচ্ছে, যদি দুইটার সাথে যুক্ত করেন যে যেটি ইতিমধ্যে হয়েছে সংস্কার এবং যেটি এখন আপনাদের দাবি উচ্চ কর এবং অগ্রিম কর, এটি আপনারা চাচ্ছেন এখন, যদি এই বিষয়টা একটু দেখেন। আমি এখানে আমার ব্যক্তিগত মতামত একটু বলি প্রথমে, যে উচ্চ কর বা অগ্রিম করের আমরা সম্পূর্ণ বিরুদ্ধে না, যদি সেটা খুব কুইক সিস্টেমেটিক ওয়েতে অ্যাডজাস্ট করা যায়, যে আমার কর হয়ে গেছে, যেটা বেশি নিয়েছেন পরের দিন আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, আমি এটা খুব বেশি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমি খুব বেশি এটার বিপক্ষে না। যদিও আন্তর্জাতিক নর্মস বা গ্লোবাল যে সিস্টেম তাতে বলে যে না, এই ম্যানুফ্যাকচারার গুডসের উপরে কখনোই উচ্চ কর থাকতে পারে না, কিন্তু তারপরে আমি ধরে নিচ্ছি আমাদের গরিব দেশ, কিছু টাকা লাগে, কিন্তু তাই বলে আপনি আমার অন্যায় ভাবে ওই যেটা বললাম 100 টাকা নোট দিলে 20 টাকা ফেরত দিবেন না, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। যদি উচ্চ কর রাখতে হয়, অগ্রিম কর রাখতে হয়, তাহলে অবশ্যই সেই জায়গাটাতে পৃথিবীর সবাই একমত হবে যে যা কর তাই নিবেন, বাকিটা ফেরত দিবেন, এটা হলো একটা কথা। আর আপনি যে বন্ড অটোমেশনের কথা বললেন, আমি জাস্ট একটা মিনিট সময় নেই আপনার কাছ থেকে, যে আমার নিজের ফ্যাক্টরিতে বন্ড অটোমেশনের মাধ্যমে আমরা সিবিএমএস কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে অ্যাপ্লাই করলাম, টাকাটা অনলাইনে জমা দিলাম, কিন্তু সিস্টেম হলো টাকাটা যে অনলাইনে জমা দিলেন, যে রিসিপ্টটা আছে ওখানে সব লেখা আছে, কাকে জমা দিয়েছেন, কে জমা, সব লেখা আছে, এইটা ম্যানুয়ালি গিয়ে বন্ড অফিসে একটা খাতাতে তুলে আনতে হবে। কেন তুলে আনতে হবে? বলেছে একটা সিস্টেম। তাহলে আপনি যে বন্ড অটোমেশন করলেন যে তার সাথে আমার দেখা হবে না, কোনো কিছু হবে না, তাহলে এটা থাকলোটা কি না স্যার, ওখানে গিয়ে দেখা দিয়ে আসতে হবে, ওইটা লেখাইতে গেলে তো অবশ্যই লেনদেনের ব্যাপার আছে, একদিন যে কষ্ট করে ওই নাম্বারটা লিখবেন, উনি সরকারি বেতন হয়তো ওনার চলে না, ফলে ওনার একটা লাগবে, আমি দায়িত্ব নেই বলতেছি, আমি প্রমাণ সহকারে আমার কাছে আছে, তো এটার জন্য কিছু টাকা খরচ করতে হবে। আচ্ছা, এই অটোমেশন অবস্থা গেল। জেনারেল বন্ড রিনিউয়াল আমি গত মাসের 18 তারিখে অ্যাপ্লাই করছি, এই মাসের বৃহস্পতিবার মানে 6 তারিখে, মানে ওইখানে আমার 12 দিন আর এখানে 6 দিন, এই যেটা একদিনে হয়ে যাওয়ার কথা, ম্যাক্সিমাম 2 দিন। কেন? কারণ হলো যে একবার ভুল জায়গাতে পাঠায়, আবার ভুল জায়গা থেকে ফেরত আসে, আবার ভুল জায়গাতে যায়, যতক্ষণ পর্যন্ত আমার লোক গিয়ে দেখা না করতেছে তার সাথে, ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছিল না। দেখা করার পরও কিছু লেনদেনের আলাপ যখন দিল, আমি বিশ্বাস করি না, কারণ আমি মনে করি এখন সবাই সৎ মানুষ, পরে আমি ফোন করার পরে সেটা হয়ে গেছে। এই হলো গিয়ে কাস্টমার, কতজন মানুষ ফোন করতে পারবে? সবাই ফোন করতে পারে না। তো এই হলো আপনি সিবিএমএস, যে আপনি অটোমেশনের কথা বললেন, অটোমেশন হওয়ার পরে কেন রিসিপ্টটা কি আমার হাতে এখানে আবার লেখায় আসতে হবে কেন? মানে এটা এই সিস্টেমটা কিসের অটোমেশন? টাকা দিলাম অনলাইনে, ফিল আপ করলাম অনলাইনে। তো আপনি যেটা বললেন যে অনেক কিছু হয়েছে, হ্যাঁ অনেক কিছু হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি অস্বীকার করতেছি না, বাট সাথে সাথে আবার কিছু জিনিস রেখে দেওয়া হয়েছে যেন দুর্নীতিটা পুরোপুরি না কমে। জনাব শামীম, আপনার কাছে আমরা আরো শুনবো, মাহফুজ কবির আপনার কাছেও শুনবো, তবে এই মুহূর্তে আমরা একটু রাজধানী আগারগাঁও যেতে চাই। সেখানে আমাদের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 8 দিনব্যাপী 12তম জাতীয় এসএমই পণ্য মেলা 2025-এর উদ্বোধন হয়েছে। সেখান থেকে আমরা একটু বিস্তারিত জানতে চাই। সেখানে আছে আমাদের সহকর্মী ফারজানা রিয়া, তার কাছ থেকে সেখানকার সবশেষ অবস্থা একটু জেনে নিতে চাই। ধন্যবাদ রিয়াজ। যেমনটা বলছিলেন যে 8 দিন ব্যাপী যেই এসএমই মেলা, সেই মেলা কিন্তু আজকে উদ্বোধন হয়েছে। আজকের এই মেলায় আমি এই মুহূর্তে আছি একদম হচ্ছে পোশাক শিল্পের যে স্টলগুলো আছে সেখানে। এই মেলা সম্পর্কে যদি আমি আপনাকে একটু জানাই, যে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2025 এই মেলার আজকে উদ্বোধনে কিন্তু 6 জনকে পুরস্কার দেওয়া হয়েছে। এর পাশাপাশি
পাশাপাশি যদি বলি যে 350 ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশ নিয়েছেন, তাদের স্টল বসিয়েছেন। এর মধ্যে সবথেকে বেশি রয়েছে পোশাক খাতের স্টল, 74টি প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছেন। এর পাশাপাশি হস্ত ও কারুশিল্পের 54টি, পাদুকা ও চামড়াজাত পণ্যের 40টি, পাটজাত পণ্যের 35টি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ পণ্যের 28টি, শতরঞ্জি, বাঁশ, বেত, হোগলা, সুপারি খোল কাঠের 15টি এবং খাদ্য পণ্যের 14টি। এর পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের 13টি, জুয়েলারি শিল্পের 9টি, প্রসাধন খাতের 60টি স্টলের খবর আমরা পেয়েছি। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা খাতের 5টি, হার্বাল ভেষজ শিল্পের 5টি, প্লাস্টিক পণ্যের 5টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক খাতের 3টি, ফার্নিচার খাতের 3টি এবং অন্যান্য বাকি 11টি স্টল মিলে কিন্তু এবারের মেলাটি সেজেছে। এখানে কিন্তু ক্ষুদ্র থেকে মাঝারি সব ধরনের উদ্যোক্তারা অংশ নিয়েছেন এবং তারা আসলে বলছেন যে এখানে অংশগ্রহণ করার ফলে কিন্তু তাদের যে সকলের সাথে যোগাযোগ সেটা বাড়ছে এবং এখানে নতুন করে তারা তাদের প্রতিষ্ঠানকে পরিচিত করতে সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি এবারের মেলায় যে আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে যে নানান বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার উদ্যোক্তার ঋণ সংযোগ অনুষ্ঠানও কিন্তু আয়োজন করা হবে। এছাড়া এই 12তম জাতীয় এসএমই পণ্য মেলায় কিন্তু পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সিটি ব্যাংক। এছাড়া অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে কিন্তু বেশ কয়েকটি ব্যাংক রয়েছে। এই সব কিছু মিলে কিন্তু বলা যায় আসলে এবার খুব জমজমাটভাবে আয়োজন করা হয়েছে এসএমই ফাউন্ডেশনের এই মেলাটি। 8 দিন ব্যাপী এই মেলা চলবে। আজকে উদ্বোধন হয়েছে, আরও রয়েছে হাতে 7 দিন। তো উদ্যোক্তারা বলছেন যে আসলে এই মেলার মধ্য দিয়ে তারা তাদের প্রতিষ্ঠানকে যেমন পরিচয় করতে পারবেন, সেক্ষেত্রে তারা নতুন করে তাদের পণ্য সকলের কাছে তুলে ধরতে পারবেন। রিয়াজ, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফারজানা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। যে বিষয়টি আমরা আলোচনা করছি, করের চাপ এবং চ্যালেঞ্জে ব্যবসায়ীরা, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেখানে আমাদের সাথে যুক্ত আছেন দুজন অতিথি। আবার আলোচনায় ফিরতে চাই। জনাব মাহফুজ কবির, আপনার কাছে আসতে চাই। মাহফুজ কবির, যে বিষয়টি জনাব শামীম হাসান বলছিলেন যে অটোমেশন হওয়ার পরেও আসলে তাদের ম্যানুয়ালি অনেক কাজ করতে হচ্ছে, এই যে অবস্থা, তাহলে আসলে প্রযুক্তির ব্যবহার কি হলো বা কিভাবে আসলে আমরা তাহলে প্রযুক্তি নির্ভর হতে পারি? হ্যাঁ, আমাদের আসলে অনেকগুলো ইস্যু ছিল আসলে অটোমেশনে। একটা হচ্ছে আমরা চাচ্ছিলাম ফুল অটোমেশন, যে এনবিআর থেকে বসে কোথায় কখন কি হচ্ছে একেবারে আমরা সেভাবে দেখবো। তো এই নিয়ে কিন্তু আসলে কাজটা শুরু হয়েছিল এবং সেখানে একটা অ্যাডভাইজারি কমিটি হয়েছিল এই পুরো এনবিআর রিফর্মের জন্য। কিন্তু সেটা হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল এবং এরপরে আমরা দেখলাম যে তাদের প্রতিবেদনও নেই এবং একটা অধ্যাদেশ আসছে এবং অধ্যাদেশ নিয়ে যে একটা অসন্তোষ তৈরি হলো এবং এরপরে বিভিন্ন রকমের যে কর্মবিরতি, এগুলো তো আমরা দেখলাম। এতে করে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, বাংলাদেশের একটা বড় দুর্নাম হয়েছে। কিন্তু সেই জায়গাতে আবার কিন্তু ব্যবসায়ী সংগঠনটাই কিন্তু তার সামনে এসে এই পুরো মানে প্রবলেমটা মিটিগেট করলেন। কিন্তু ব্যবসায়ীরা কিন্তু ঠিকই এই সমস্যাগুলোতে ঝাঁপিয়ে পড়ছেন, তারা উদ্ধার করছেন। কিন্তু এই ব্যবসায়ীরা আবার এই যে এত কষ্টের মধ্যে আছেন তাদের এই কর নিয়ে, হ্যাঁ, এই যে করের যে হয়রানি সেগুলো নিয়ে, এগুলো খুবই দুঃখজনক। আমি মনে করি যে এই অটোমেশনের নামে তার সাথে তেমন কোনো অগ্রগতি হয়নি। হ্যাঁ, অটোমেশন হয়েছে কিছু, এটা সত্যি কথা। এবং পোর্টে এখন কিন্তু এই নতুন যে টেকনোলজি আসছে, এই যে পোর্টগুলা যখন এই যে বিদেশিদের কাছে দেওয়া হচ্ছে, তখন হয়তো কিছু উন্নতি হবে। কিন্তু সার্বিকভাবে আমাদের মন মানসিকতা রয়ে গেছে কিন্তু সেই ম্যানুয়াল। এবং আমরা যা কিছুই করি না কেন, অটোমেশন পরে গিয়ে যে দেখা করার যে সংস্কৃতি, তো এইটাই কিন্তু সবচেয়ে ক্ষতিকর। আমি মনে করি যে এই যে স্বেচ্ছামূলক ক্ষমতা, সেটার ক্ষেত্রে কিছুটা জবাবদিহিতার যদি আমরা ব্যবস্থা করি এবং সত্যি সত্যি অটোমেশনের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে ব্যবসায়ীদের যে হয়রানি কমবে, খুব স্পিডি কিন্তু আমাদের তখন এই ক্লিয়ারেন্স গুলো হয়ে যাবে এবং তখন এই দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। এখন এই ক্ষেত্রে দেখা যাবে যে কিছু কিছু কিন্তু অসাধু কর্মকর্তা, তারা কিন্তু আসলে পিছিয়ে রাখতে চান এনবিআর কে, এবং এনবিআর এর যে একটা স্বচ্ছতা জবাবদিহিতা সে তারা চান না। এবং একই সঙ্গে এনবিআর যে ভাবমূর্তির ক্ষতি হয়েছে বিভিন্ন সময়ে যে সমস্ত কারণে, তো সেটা তো আসলে একটু উন্নতি করা দরকার। তো অটোমেশন যেন কার্যকর ভাবে হয় এবং সেক্ষেত্রে যাতে ব্যবসায়ীদেরকে হয়রানি করার সেজন্য কোনো সুযোগ না থাকে, সেটা নিশ্চিত করাটা আসলে খুব জরুরি। বলতেন যে সুদহার এবং করের চাপ, এই ক্ষেত্রে আসলে বাংলাদেশের ব্যবসায়ীরা কেমন চাপে রয়েছে, সেটি কি আসলে প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো রয়েছে তাদের সাথে প্রতিযোগিতা করার ক্ষেত্রে কোনো নতুন চ্যালেঞ্জে ফেলছে কিনা আপনাদেরকে? জি, মানে এটা তো আমি আমার শুরুতেই বললাম যে এটাই তো একটি মানে বড় একটি চ্যালেঞ্জ। কারণ হলো যে প্রতিযোগিতার জায়গাগুলোতে আমার কস্টিং আমরা মিলাতে পারছি না। একে তো আপনার গ্লোবালি একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে অনেক দেশই তাদের
আহ, মানে মুদ্রার তারা একটি ডিভ্যালুয়েশন করতেছে কম্পারিজন। ইন্ডিয়া এখন 90 টাকায় পৌঁছে গিয়েছে, চায়নাও গ্র্যাজুয়ালি হালকা হালকা করে। এটা আমাদের দেশে হয়তো ইনফ্লেশন বাড়াবে, সাধারণ মানুষের কষ্ট হবে দেখে এটা আমরা করার যে খুব বেশি পক্ষে সবসময় থাকি তাও না। কিন্তু সেই সাথে যদি নাকি আবার সুদ হার এত হাই হয়ে থাকে, তাহলে তখন যেটা দেখা যায় যে আমরা আসলে কোনোভাবেই আর গ্লোবাল কম্পিটিশনে টিকতে পারি না। আমাদের শুধু গার্মেন্টস না, আপনি যদি দেখেন গার্মেন্টসে নেগেটিভ, অন্যান্য সব সেক্টরই কিন্তু নেগেটিভ। তার কারণটা কি? তার কারণটা হলো আমরা আসলে কস্টিং এ মিলাতে পারছি না। এবং নেগেটিভটা তো আসলে একদিনে না, এটা 7-8 মাস আগের একটা রেজাল্ট হলো আজকে আমরা দেখতে পারি। কারণ অর্ডার কোথায় প্লেস করবে, প্রাইসিং, অর্ডার প্লেস হয়, শিপমেন্ট হয়, তারপরে তো রিপোর্টটা আসে আমাদের। তো এইভাবে যদি আপনি দেখেন তাহলে আসলে আমরা অনেক মাস ধরেই খুব কষ্টে আছি, যেটা এখন সাধারণ মানুষরা জানতে পারছে যে আমাদের ব্যবসা খারাপ, প্রতিযোগিতা আমরা হারাচ্ছি। কিন্তু আমরা কিন্তু প্রায় 8-9 মাস 10 মাস ধরেই আমাদের এই রক্তক্ষরণটা শুরু হয়ে গিয়েছে আর কি। এবং সুদহার যদি নাকি না কমানো হয় এবং করের অন্যায় ব্যবস্থাপনা যদি ঠিক করা না হয়, তাহলে আসলে আস্তে আস্তে আমার মনে হয় যে আমাদের দেশের প্রোডাকশন, সার্ভিস সেক্টর টিকলেও প্রোডাকশন সেক্টর খুব বেশি আর এগোতে পারবে না। আপনাদের পক্ষ থেকে এটাও বলা হয় যে আইএমএফ এর প্রেসক্রিপশনে যদি চলে তাহলে এটিও আপনাদের উপরে চাপ সৃষ্টি করে। এটি যদি একটু বলতেন, আসলে এই বিষয়টা একটু যদি পরিষ্কার করতেন। আইএমএফ এর প্রেসক্রিপশন বলেন আর বিদেশি যে কোনো সংস্থার বলেন, আমাদের তো আমাদের দেশের স্বার্থে আমাদের দেশের মতো করে টেইলর মেড করতে হবে। কারণ সবসময় যদি সবচেয়ে বেস্ট স্যুটটা আপনি চান, সেটা আসলে দর্জির কাছে গিয়ে বানানোই ভালো। কারণ দোকানে বানাতে গেলে হাতা, বুক সবকিছু একসাথে মিলবে না, হাইটস। সো এই জন্য আসলে আমাদের তো শুধু আইএমএফ এর প্রেসক্রিপশন বা আইএলওর প্রেসক্রিপশন, কোনো প্রেসক্রিপশনে আসলে পুরোপুরি ফলো করার কোনো দরকার নাই। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে তারা যে সবসময় আমাদের পক্ষে কথা বলে সেটাও না, তারা তো তাদের নিজস্ব প্রতিষ্ঠানের স্বার্থটা আগে দেখে। এবং আইএমএফ কিন্তু একটা দেশের কন্ট্রোলে থাকে, ওয়ার্ল্ড ব্যাংক একটা দেশের কন্ট্রোলে থাকে। আপনি ওয়ার্ল্ড ব্যাংকে কি আমেরিকার বাইরে কোনো প্রেসিডেন্ট পান না। এশিয়ান ডেভেলপমেন্টে জাপানের বাইরে খুব কম। সো এটা একটা তাদের কন্ট্রোল, ইসে নিউ কলোনিজম বলা যায় আর কি। আগে তো, এখন তো আর মানে তালোয়ার নিয়ে যুদ্ধ করবে না, এখন অর্থনৈতিক যুদ্ধ করতে হয়। ফলে আমাদের যারা এক্সপার্টিজ আছে, মাহফুজ ভাইয়ের মতো বা অন্য রাজ্জাক ভাই, অন্য সবার মতো, আর কি নাম বললাম না সবার, যে ওনাদেরকে নিয়ে আমাদের কিন্তু আসলে একটা মানে আমাদের নিজস্ব ইয়ে করতে হবে। আপনি যদি আইএমএফ এর ইতিহাস দেখেন, আইএমএফ যখন যে দেশে গেছে সে দেশে অর্থনীতি কি তখনকার মতো হয়তোবা একটু মানে ঠেক দেওয়া গেছে, আমি যেটা বলি বাংলা ভাষাতে। কিন্তু খুব বেশি কি ওদের প্রেসক্রিপশন ফলো করে কি উন্নতি হয়ে আসতে পারছে? একটা সময় কিন্তু তাদের প্রেসক্রিপশন থেকে দূরে সরে ওই দেশের মতো করে তারা এগিয়ে যেতে হয়। আপনি মালয়েশিয়ার কথা বলেন, সাউথ কোরিয়ার কথা বলেন, বিপদের সময় তারা সাপোর্ট নিছে এবং তারা এখনো আফসোস করে। আপনি সাউথ কোরিয়ার বাংলাদেশের সবচেয়ে বড় যে ইনভেস্টার, উনি গত মাস দেড়েক আগে খুব আফসোস করতেছিলেন যে আইএমএফ এর জন্য সাউথ কোরিয়ার আসলে বিপদ বাড়ছে, খুব বেশি কমে নেই। বাট তখন আসলে কোনো অপশন ছিল না 80-র দশকে। ফলে আইএমএফ এর অবশ্যই আমরা সাথে থাকবো, সাপোর্ট নিব প্রয়োজনে, কিন্তু প্রেসক্রিপশনটা শতভাগ ফলো না করে আমাদের দেশপ্রেম দিয়ে যে সবার আগে বাংলাদেশ, তারপরে বাকি সবকিছু, এইভাবে আগানো উচিত। জান মাহফুজ কবির, আপনি যদি এ বিষয়ে যুক্ত করতেন যে আইএমএফ এর এই বিষয়টি এবং একই সাথে যেটি যেমন স্বামী বলছিলেন যে প্রতিযোগী দেশের সাথে টিকে থাকার জন্য সুদ হার এবং করের যে চাপ, সেটি একটি মানে পর্যায়ে নিয়ে আসার কথা বলছিলেন। এই দুটি বিষয় যদি যুক্ত করতেন। আইএমএফ হলো যে এই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার যারা রয়েছে বা অর্গানাইজেশনগুলো আছে, তাদের মধ্যে সবচেয়ে টাফ তাদের পলিসি রিকমেন্ডেশনগুলো, এবং এটা এমন একটা প্রেশার ক্রিয়েট করে এবং সারা পৃথিবী জুড়ে করে এরা। এবং এদের সারা পৃথিবীতে অনেক দেশে তাদের ল্যান্ডিং অ্যাক্টিভিটি আছে। তো এখন ওদের যে আসলে প্রেসক্রিপশন সেগুলো খুবই স্ট্যান্ডার্ড, মানে হচ্ছে যে টেক্সট বুকে যেগুলো দেখা যায় যে রিফর্মগুলো, যেগুলো হয়তো আমেরিকাতে বা ইউরোপে অ্যাপ্লিকেবল, তো সেটা নিয়ে আসে তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোর উপরে। তো এখন ওই ধরনের রিফর্ম করাটা কিন্তু খুবই টাফ, তার কারণ ওই যে উন্নত বিশ্বের যে সমস্ত ইনস্টিটিউশনগুলো সেগুলো তো একটা লেভেলে চলে গেছে, অনেক অ্যাডভান্স লেভেলে। তো বাংলাদেশের তো ইনস্টিটিউশনগুলো সেই অবস্থাতে নেই, আমাদের রেডিনেসটা তো খুবই কম। তো এরপরেও এগুলো চাপিয়ে দেওয়া হয় এবং অনেক সময় যে অনুরোধে ঢেকে গেলা বা চাপের উপর বলে ঢেকে গেলার মতো অবস্থা দাঁড়ায়, এবং তাই হচ্ছে বাংলাদেশে। তারপরে তো শেষ রক্ষা হচ্ছে না, এখন ওরা বলছে যে না, এর নতুন নির্বাচিত সরকার এলে তারপরে ঋণের কিস্তি ছাড় দিবে, কিন্তু তার আগে তো রিফর্ম গুলো সব হয়ে গেল। তাহলে হলোটা কি? আমরা রিফর্ম করলাম ঠিকই, কিন্তু তারা আসলে তাদের ঋণের কিস্তিটা সে দিল না, যেটা আসলে চুক্তির মধ্যে লেখাও নেই, তারা নিজেরাই ভায়োলেট করছে। এটা কোন ধরনের প্র্যাকটিস? তো সেটাই হচ্ছে আমার প্রশ্ন, যে এই ধরনের কাজগুলো করলে এবং আমরা সারাক্ষণ করেই যাচ্ছি, তাদের কথা শুনে যাচ্ছি, কিন্তু তাদের তো লাভ হচ্ছে না। এখন সবচেয়ে যেটা বড় সমস্যা দাঁড়িয়েছে, যেটা কখনোই তাদের ম্যান্ডেটের মধ্যে ছিল না, আমি মনে করি যেটা অন্যায় ভাবে তারা এই কাজটি করেছে, সেটি হলো তারা এখন বলেছে যে মূল্যস্ফীতি যদি 7% না হয় তাহলে এই পলিসি রেটটা সেটা কমানো যাবে না।
এটা কোন ধরনের কথা? এটা কখনো ছিল তাদের এই লেন্ডিং এই প্যাকেজের মধ্যে? সেটা ছিল না। তারা এটা বলছে, এবং বাংলাদেশ ব্যাংকও যে জি হুজুর করে এই কাজটা এখন তারা বলছে যে তারা এখন আর এই লেন্ডিং রেটটা কমাবে না। তাহলে হলোটা কি? তারা যখন কথা দিয়েছিল যে না, যখন আমাদের ইনফ্লেশন কমবে তখন করেসপন্ডিংলি অ্যাডজাস্ট করা হবে আমাদের যে এই লেন্ডিং রেট, এবং তখন আমাদের পলিসি রেটটা সেভাবে হবে। তো সেটাতে করে আসলে আমাদের যে বিজনেসের যে কস্ট, মানে কস্ট অফ ইনভেস্টমেন্ট, সেটা কমে যাবে। তাহলে তো এটা তো হলো না। তাহলে আমি মনে করি যে এইটা আসলে খুব দ্রুত আমাদের এখানে একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের পুরো মনিটারি পলিসিটাকে ফ্লেক্সিবল করা উচিত, এবং ব্যবসায়ীরা যাতে কম সুদে ঋণটা পান সেটা ইমিডিয়েটলি করতে হবে। এখন তারা অর্থও দিচ্ছেন না ঋণের কিস্তির, আবার অন্যদিকে তারা গোল পোস্ট চেঞ্জ করছেন। এইভাবে তো আসলে আমাদের দেশে অর্থনীতি চলবে না। আমাদের কাস্টমাইজ করতে হবে, এবং এইটাই আমাদের এখনকার নীতি হওয়া উচিত। আহ, জ- জনাব মাহফুজ কবির, এই একই সাথে আপনি আরেকটা বিষয় যদি যুক্ত করতেন, যে বিষয়টি শামীম, জনাব শামীম বলছিলেন যে প্রতিযোগী দেশগুলোর সাথে টিকে থাকার জন্য আমাদের এখন করণীয়। হ্যাঁ, প্রতিযোগী দেশগুলো তো এখন যেটা খুবই একটা ইম্পর্টেন্ট টেকনিক তারা ফলো করছে, এবং আমরা তো পিছিয়ে যাচ্ছি আসলে। সেটা হলো যে আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী তৈরি পোশাকে, সেটা হলো ভারত এবং চায়না। তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভলি মুভ করছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে। আমরা সেখানে মারাত্মকভাবে পিছিয়ে গেছি। আমাদের একটা প্রধান ডেস্টিনেশন হলো ইইউ, মানে 1 নম্বর ডেস্টিনেশন, এবং সেক্ষেত্রে ওরা কিন্তু ছাড়ে পোশাক দিচ্ছে। আমরা আমাদের যারা এক্সপোর্টার তারা কিন্তু এমনিতে না বিশ্বাস তাদের এই ব্যাংক ঋণের সুদের হার, তারপরে আমাদের ইউটিলিটির কস্ট অনেক হাই, আমাদের গ্যাসটা ওরকম যাচ্ছে না। অন্যদিকে অন্যান্য যে সমস্ত বিজনেস কস্ট, ট্যাক্স, এগুলোর কারণে কিন্তু এমনিতেই দিশেহারা। এর মধ্যে আমাদের প্রতিযোগীরা যে স্ট্র্যাটেজি নিয়েছে, তারা কিন্তু তাদের এই ব্যবসায়ীদেরকে, এক্সপোর্টারদেরকে বিভিন্ন রকমের সুবিধা দিচ্ছে। আর্থিক সুবিধা থেকে শুরু করে ইউটিলিটি এবং মার্কেট অ্যাক্সেসে ওনারা অনেক হেল্প করছেন। এবং তাদের যে এই যে কমার্শিয়াল উইং যেগুলো আছে মিশনগুলোতে, তারা তো খুবই প্রম্পট, এবং তারা খুবই দ্রুত তারা কিন্তু এই বায়ারদেরকে ধরছে গিয়ে। তা আমাদের সেগুলো তো হচ্ছে না। তো এখন এই অবস্থায় কিভাবে আমাদের যারা এক্সপোর্টার, তারা করতে হবে। তৈরি পোশাক রপ্তানিকারক জি। কিভাবে কাজ করবেন? তো এখন প্রতিযোগীদেরকে জি, জনাব মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব ফজলে শামীম হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। দর্শক, এর সাথে সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে একটি বিরতির, ফিরবে কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানিয়ে দিতে চাই আজকের দিনের আলোচিত পত্রিকার শিরোনামগুলো। আমাদের কাছে বেশ কয়েকটি পত্রিকার শিরোনাম রয়েছে, সেগুলো একটু আমরা দেখে নিতে চাই। আমরা দেখতে চাই যে বিজনেস স্ট্যান্ডার্ড তারা একটি শিরোনাম করেছে, মূলধন ফেরত দেওয়া নিয়ে সংকট, বেসকিমকো সুকুকের মেয়াদ আরও 6 বছর বাড়াতে সুপারিশ করেছে। এরপরে শিরোনামটি দেখতে চাই, সেটি করেছে বাংলাদেশ প্রতিদিন। তারা বলছে যে সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন, অর্থাৎ আজকে সকালে পুঁজিবাজারের প্রত্যেকটি সূচকই উত্থানের মুখে ছিল এবং সেইটি দিয়ে দিন শুরু হয়েছে। তবে এই মুহূর্তে অবশ্য কিছুটা নিম্নমুখী আমরা কিছুক্ষণ আগে দেখলাম। পরের শিরোনামটি দেখতে চাই, পুঁজিবাজারে মন্দাভাব, ঝুঁকিতে চামড়া ও সিরামিক খাত। একটি নিয়ে শিরোনামটি করেছে শেয়ার বিজ। তারা বলছে যে টানা দরপতনের সঙ্গে লেনদেন খরা দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। লেনদেন বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও টাকার পরিমাণ কমছে। সপ্তাহে কিছুদিন কিছুটা উন্নতি হলেও পরের 4 দিন টানা দরপতন হচ্ছে। এমন অবস্থায় গত নভেম্বর মাস জুড়ে ছিল পুঁজিবাজারে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই, সেটি করেছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। তারা বলছে যে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ। সিন্ডিকেট প্রথা বিলোপ, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্তকরণ সহ একাধিক দাবিতে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের কর্মসূচি শুরু করেছে মোবাইল ব্যবসায়ীরা। সেইটি আসলে শিরোনাম করেছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। আমরা দেখতে চাই ইত্তেফাক। তারা বলছে যে শীর্ষ 4 পণ্যের রপ্তানি কমেছে। সেখানে যেটি বলা হয়েছে যে দেশের পণ্য রপ্তানি 4 মাস ধরে কমছে। গত নভেম্বরে রপ্তানি কমেছে $379 কোটি পণ্য। এই রপ্তানি গত বছরের নভেম্বরের তুলনায় 5.54% কম, অর্থাৎ ধারাবাহিকভাবে এটি কমছে বলে তারা এই শিরোনামটি করেছে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই। দর্শক, আমরা দেখে নিলাম যে আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি পত্রিকার শিরোনাম। এই মুহূর্তে আমরা জানাতে চাই শেয়ার বাজারের সবশেষ অবস্থা। শেয়ার বাজারের সবশেষ অবস্থা আমরা দেখতে চাই এই মুহূর্তে কি রয়েছে সেটি সরাসরি আমরা দেখতে চাই। দিনের শুরুটা উত্থান দিয়ে শুরু হলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী রয়েছে 3টি সূচকে। DSEX ইন্ডেক্স যেটি সেটি 2 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে
4884 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স 1 পয়েন্ট বেড়ে সেটি এই মুহূর্তে অবস্থান করছে 1023 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স সেটি কমেছে 2 পয়েন্ট, অবস্থান করছে 1889 পয়েন্টে। এখন পর্যন্ত 179 কোটি টাকা লেনদেন হয়েছে। 155টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 144টির এবং অপরিবর্তিত আছে 86টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, দেখে নিলাম শেয়ার বাজারের অবস্থা। এবার দেখতে চাই মুদ্রা এবং স্বর্ণ বাজারের আপডেট। শুরুতে আমরা দেখতে চাই মুদ্রা বিনিময় মূল্য। আজকের বাজারে রয়েছে মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 43 পয়সায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাতে চাই স্বর্ণের দাম। স্বর্ণের দাম আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের স্বর্ণ সেটি প্রতি ভরির দাম আজকের বাজারে রয়েছে 22 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম আজকের বাজারে রয়েছে 2,11,095 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 2,01,495 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,72,709 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,43,687 টাকা। একই সাথে জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা সেটির দাম প্রতি ভরি 4,246 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 4,047 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 3,476 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আজকের বাজারে রয়েছে 2,601 টাকা। দর্শক, দেখে নিলাম। এবার সময় হলো আপন ফ্যামিলি মেম্বার বিজনেস আওয়ারে আরও একটি বিরতির ফিরবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মেম্বার বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। সরবরাহ সংকটের অজুহাতে আবারও অস্থির কুষ্টিয়া সহ দেশের পেঁয়াজের বাজার। এক সপ্তাহের ব্যবধানে পুরনো পেঁয়াজের কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 35 টাকা। খুচরা বিক্রেতারা কৃত্রিম সংকটের অভিযোগ করলেও পুরনো পেঁয়াজের সরবরাহ কমায় দাম বেশি বলে দাবি করছেন আড়তদাররা। তবে নতুন পেঁয়াজ আসলে এর দাম কমে আসবে বলে মনে করছেন এ খাতের জড়িতরা। মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহের ব্যবধানে আবারও ঝাঁঝ বেড়েছে পেঁয়াজের বাজারে। কুষ্টিয়ার খুচরা বাজার ঘুরে দেখা গেছে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে। গত সপ্তাহে পুরনো পেঁয়াজ 90 টাকা থেকে 100 টাকা বিক্রি হলেও প্রতি কেজিতে দাম বেড়েছে 30 থেকে 35 টাকা, যা খুচরা বাজারে গুনতে হচ্ছে 120 থেকে 30 টাকা পর্যন্ত। হঠাৎ পেঁয়াজের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের ফল ভোগ করছেন তারা। ব্যবসায়ীরা সব এক, এরা যেভাবে দাম ফেলায় সেভাবে এরা যেদিন যেরকম অর্ডার হয় এরা ওইভাবে বলতেছে এখন বাজার বেশি, ওরা বলে বাজার বেশি, এখন কোথার থেকে বেশি বাজার এটা ওরাই জানে, আমরা জানি না। হঠাৎ করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো মনিটরিং হচ্ছে না। খুচরা বিক্রেতারা বলছেন আড়ত থেকে বেশি দামে কেনার কারণে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। পেঁয়াজ কমে গেছে, এই জন্য পেঁয়াজ আমদানি কম হচ্ছে, এই জন্য একটু পেঁয়াজের বাড়তি আছে। যখন ওই মূল কাটা পেঁয়াজ উঠবে, মানে পুরোপুরি সিজন লেগে যাবে, তখন এই পেঁয়াজ আর খাবে না, ওইটাই খাবে, আর তখন দাম কমে যাবে। আড়তদাররা বলছেন পুরনো পেঁয়াজের সরবরাহ সংকটের কারণে মূলত বাজার বাড়তি। তবে নতুন পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে। মৌসুম শেষের কারণে পেঁয়াজ একটু শর্ট হয়ে গেছে। এখন সাধারণ চাষির ঘরে 90% শেষ হয়ে গেছে, 10% পেঁয়াজ আছে। এই 10% পেঁয়াজের কারণে ঢাকা বা বড় বড় মুকামে সরবরাহ বেশি হওয়ার কারণে পুরাতন পেঁয়াজের দাম বেড়ে গেছে। সব দাম ধরার জন্য কেউ তুলতেছে না। আর পুরাতন পেঁয়াজটা তো একদম শেষের দিকে। এখন আমার চাহিদা বেশি আসতেছে কম, এই জন্য মনে করেন পেঁয়াজের বাজারটা। নতুন পেঁয়াজ বাজারে ওঠা শুরু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবার জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। স্পেসএক্সের বাজার মূল্য $800 বিলিয়ন পৌঁছানোর খবরটি পুরোপুরি ভিত্তিহীন। শনিবার নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন ইলন মাস্ক।
সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় দাবি করা হয় স্পেসএক্স নতুন করে বড় অঙ্কের তহবিল সংগ্রহ করছে, তবে মাস্ক জানান তাদের নতুন কোনো ফান্ডের প্রয়োজন নেই, কারণ স্পেসএক্স দীর্ঘদিন ধরেই আর্থিকভাবে লাভজনক অবস্থায় আছে। উল্টো কর্মী ও বিনিয়োগকারীদের হাতে নগদ অর্থ পৌঁছে দিতে বছরে 2 বার নিয়ম করে শেয়ার পুনঃক্রয় করছে তার কোম্পানি। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।